আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 5ই জুলাই রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। বড় ঘোষণা মমতার, আমি রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছি। দলের অন্দরে নতুন সমীকরণ, জোর রাজনৈতিক চর্চা শুরু। পুজো পর্যন্ত কোনো হকার উচ্ছেদ নয়, হকার সংগঠনের আর্জিতে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর। প্রশাসনের অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত। ভোটে হারের 2 মাস পর মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মমতা। রাজনৈতিক মহলে নতুন জল্পনা, কেন এই বার্তা? চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, আদালতে উঠে এলো অনুব্রত জীবনকৃষ্ণের নাম। নতুন বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি। আমি তো হাফ প্যান্ট মন্ত্রী ছিলাম, বাজেটও জানতাম না। পদ ছাড়ার পর মমতাকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য চন্দ্রিমার। আমার মৃত্যু কামনা করছে, কিন্তু আমি এখনো আছি, বেঈমানদের কড়া বার্তা মমতার। দলীয় বৈঠকে তীব্র আক্রমণ। থানায় ঢোকার আগেই হুঁশিয়ারি হুমায়ুনের, আমি গ্রেপ্তার হলে 120 জন গ্রেপ্তার হবেন। বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড়। পিস্তল হাতে তৃণমূল ছাত্রনেতার ছবি ভাইরাল, গ্রেপ্তারির দাবিতে সরব বিজেপি। নতুন রাজনৈতিক বিতর্কে উত্তাল বাংলা। দেবরাজ চক্রবর্তীর কুকীর্তি নিয়ে নতুন বিস্ফোরণ। কত সম্পত্তি, কার কাছ থেকে তুলতেন টাকা, এবার মুখ খুললেন একাধিক নেতা। দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে সুস্পষ্ট নিম্নচাপ, রেকর্ড বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় জারি লাল সতর্কতা। সরকার মানে 24x7। উত্তরকন্যা থেকে বড় বার্তা শুভেন্দুর। প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন রাজনৈতিক তরজা। মমতার হাত ছাড়লেন চন্দ্রিমা। তৃণমূলের সব পদে ইস্তফার পর নতুন দলে যোগের জল্পনা। রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের অন্দরে ভাঙন এবং একের পর এক নেতার দল ত্যাগের আবহে শনিবার ফেসবুক লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি গদ্দার ও বেইমান আখ্যা দিয়ে দল ত্যাগীদের তোপ দাগলেন তিনি। একই সঙ্গে সুব্রত বক্সী অসুস্থ থাকায় দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিজেই তুলে নিলেন মমতা। দলে ভাঙন ও মমতার ক্ষোভ। দল ত্যাগীদের উদ্দেশ্যে তীব্র ভাষায় মমতা বলেন, যারা তৃণমূলের প্রতীকে জিতে এসে বলছে পার্টির অস্তিত্ব নেই, তারা ভোটে দাঁড়ালেন কিভাবে? আমার দেয়া সিম্বল ও শো এর ওপর ভর করেই তো প্রার্থী হয়েছিলেন। সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, বেইমানি করার একটা সীমা থাকা উচিত। বুকের পাটা থাকলে বিজেপিতে গিয়ে সরাসরি যোগ দেন। কি ভাবছেন আমি মরে গিয়েছি? তৃণমূল ভবন দখল প্রসঙ্গে শনিবার তৃণমূল ভবন দখল প্রসঙ্গে মমতা ক্ষোভ প্রকাশ করে জানান, ভবনটি ব্যক্তিগত নয়, এটি মা মাটি মানুষের সম্পত্তি। 2027 সাল পর্যন্ত ভাড়া দেয়া ছিল, অথচ সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে বাড়ি দখল করা হচ্ছে। আমাদের কাছে সব ডকুমেন্টস রয়েছে। প্রতি মাসে 1 লাখ টাকা ভাড়া দেয়া হতো। তার মতে এভাবে ঘর দখল করা গেলেও মানুষের হৃদয় জয় করা যায় না। চন্দ্রিমার পদত্যাগ ও পুলিশি ব্যবস্থা। প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফা প্রসঙ্গে মমতা বলেন, উনি হঠাৎ এই সিদ্ধান্ত নেননি। ওর ছেলে অনেক আগেই অন্য দলে নাম লিখিয়েছে। 1-2 জনের ওপর পার্টি নির্ভর করে না, দল চলে কর্মী ও মানুষের ওপর। পাশাপাশি রাজ্য পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা অভিযোগ করেন, আইসিওসিদের দিয়ে ব্লক প্রেসিডেন্টের কাজ করানো হচ্ছে। পুলিশ গিয়ে বলছে, আমাদের সাথে চলুন, নয়তো লকআপে যান। 15 বছর ক্ষমতায় থেকে আমরা এমন কাজ কখনো করিনি। নতুন দায়িত্বে লাইভের শেষ দিকে মমতা জানান, সুব্রত বক্সী অসুস্থ থাকায় দলের রাজ্য সভাপতির দায়িত্ব সামলাবেন তিনি নিজে। দলের সিম্বল নিজের গলায় ঝুলিয়ে মানুষের কাছে বের হওয়ার কথা উল্লেখ করে মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো শক্তি তার রাজনৈতিক লড়াইকে স্তব্ধ করতে পারবে না। আগামী অক্টোবর অর্থাৎ পুজো পর্যন্ত কোনো হকার উচ্ছেদ নয়, হকার সংগঠনকে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুর এবং নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও সচিবের সঙ্গে আগামী সপ্তাহে হকার সংগঠনের বৈঠক হবে বলেই জানা গিয়েছে। হকার সংগঠন হকার জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি অসিত সাহার দাবি, মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। যে কাজ হচ্ছে এবং আইনে যা রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। উনি বিষয়টি মানবিক দিক থেকে অবশ্যই দেখবেন, তার সঙ্গে আইন মেনে কাজ হবে। আগামী দিনে এটাও বলেছেন,
অক্টোবর পর্যন্ত কোনো হকার উচ্ছেদ নয়। মুখ্যমন্ত্রী আমাদের নিজে জানিয়েছেন আলোচনা মারফত আগামী সপ্তাহে আমাদের সঙ্গে বৈঠকে বসবেন পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং সচিব। রেলের বিষয়টি যেহেতু সরকার কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত, ওখানে মানবিক দিকটি ভেবে রাখার জন্য কথা বলা হবে। প্রসঙ্গত, গত জুন মাসে কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডের নেতৃত্বে কলকাতা পুরসভার হকার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত কলকাতায় হকার উচ্ছেদ করা হবে না। কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডের নেতৃত্বে কলকাতা পুরসভার হকার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই জানান হকার সংগ্রাম কমিটির সভাপতি শক্তিমান ঘোষ। বৈঠকে জানানো হয় শহরের সমস্ত ফুটপাতের 1/3 জায়গা শুধুমাত্র হকারদের জন্য বরাদ্দ থাকবে, বাকি 2/3 পথচারীদের জন্য ছেড়ে রাখতে হবে বলে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন শক্তিমান ঘোষ। নিয়ম অনুযায়ী হকারদের সেই সীমানা নির্ধারণ করা হয়েছে, সেটা মেনেই বসতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটে হারার পর তাকে রাজ্য সভাপতি করা হয়। তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে শনিবার ইস্তফা দিলেন চন্দ্রিমা। মমতার গুড গার্ল চন্দ্রিমার ইস্তফায় আরও বিপাকে কালীঘাট তৃণমূল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফা চন্দ্রিমার। সূত্রের খবর, চিঠি দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়েছেন গত 3রা জুন যে পদে তাকে বসানো হয়েছিল তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। চিঠিতে চন্দ্রিমা জানিয়েছেন তৃণমূল এবং তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। প্রসঙ্গত, ইস্তফার কোনো কারণ উল্লেখ করেননি তিনি, শুধু কোন কোন দায়িত্ব ছাড়লেন তারই উল্লেখ করেছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী। চন্দ্রিমা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে চেয়ারপারসন হিসেবেও উল্লেখ করেনি, একদার মমতার অন্যতম বিশ্বস্ত সঙ্গী। ইতিমধ্যেই তৃণমূলের নবগোষ্ঠী অর্থাৎ ঋতব্রত পন্থী তৃণমূলে যোগ দিয়েছেন চন্দ্রিমার পুত্র সৌরভ বসু। এবার কি মমতাকে ছেড়ে ঋতপন্থী তৃণমূলের দিকেই পা বাড়াবেন একদা মমতা ঘনিষ্ঠ চন্দ্রিমা? বিদ্রোহীদের দলেই যোগ দেবেন তিনিও। সৌরভের কালীঘাটপন্থী তৃণমূল ছেড়ে নব্য তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই এই সম্ভাবনা জোরালো হচ্ছিল। এবার চন্দ্রিমার ইস্তফার পর ফের সেই প্রশ্ন আবার উঠেছে। প্রসঙ্গত, তৃণমূলে দখল নিয়েছে ঋতপন্থী নব্য তৃণমূল। বাইপাসের ধারের অফিস হাতছাড়া হলো কালীঘাট তৃণমূলের। তৃণমূল ভবনের কার্যালয়ে নতুন ব্যানার বসেছে, সেখানে চেয়ারপারসন হিসেবে রয়েছেন অনুপ রায়ের নাম, নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, ছবিও। ওই কার্যালয়ে হাজির হন ঋতব্রত, সন্দীপন, ফিরাদ হাকিম এবং জাভেদ খানরা। সেটা মন্তব্য ঘিরে দায়ের হওয়া মামলায় অবশেষে রেজিনগর থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। শনিবার সকাল 11:30টার আগে থানায় পৌঁছান তিনি। থানায় ঢোকার আগে ফের চ্যালেঞ্জের সুর শোনা যায় হুমায়ুনের গলায়। তিনি বলেন, আমি গ্রেপ্তার হলে আরো 100 থেকে 120 জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন। তিনি বলেন, আমি গ্রেপ্তার হলে আরো 100 থেকে 120 জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, তালিকা প্রস্তুত রয়েছে। তার এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তাহলে কি বিতর্কিত মন্তব্যের মামলায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন হুমায়ুন কবির, নাকি আগাম রাজনৈতিক চাপ তৈরি করতে এমন বার্তা দিলেন তিনি? এই নিয়ে শুরু হয়েছে আলোচনা। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষ করে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডার যোজনা থেকে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছি উত্তরবঙ্গের জেলাগুলিতে উন্নয়ন নিয়ে, তাই মনিটরিং করা এবং যত ধরনের সিদ্ধান্ত প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে সেটা আমি করব। আজ আমি কাজে এসেছি। আজ 3টি পর্যায়ে আলোচনা করলাম। প্রথমত, উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক আধিকারিক দপ্তর থেকে এখানে উত্তরকন্যা তৈরি হয়েছিল, মূলত উত্তরবঙ্গের মানুষকে যাতে কলকাতা নির্ভর না হতে হয়। আজ আমি দেখলাম উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজে হাত ছাড়া অন্যান্য দপ্তরের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। এক্ষেত্রে যা সিদ্ধান্ত নিয়েছি তা সংবাদ মাধ্যমের জন্য নয়। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিভিশনাল কমিশনার যাদের যা যা দায়িত্ব দেয়া তা দেয়া হয়েছে। দ্বিতীয় ভাগে যা আমি পর্যবেক্ষণ করেছি, প্রায় 80% পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পুরসভায় তারা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। একই অবস্থা জিটিএ সদস্যরাও করেছেন। সরকারের শনিবার রবিবার নেই, সরকার মানে 24/7।
মুখ্যমন্ত্রী বলেন, সরকারের কাজ কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির জন্য আটকে থাকা উচিত নয়। ভারতীয় জনতা পার্টির সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট ডবল করছে। 1000 কোটি জায়গায় 2000 কোটি করেছে। জিটিএতে 180 কোটির বদলে 360 কোটি টাকা করা হয়েছে। এইমস দেওয়ার কথা বলা হয়েছে, ক্যান্সার হাসপাতাল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কথাও বলা হয়েছে। কালিম্পংয়ে নতুন মেডিকেল কলেজ, সঙ্গে আলিপুরদুয়ার এবং বালুরঘাটেও হাসিমারা বিমানবন্দরকে কমার্শিয়াল বিমানবন্দরের জন্য জমি দেওয়ার কথা বলা হয়েছে। বালুরঘাট এবং মালদায় বিমানবন্দর চালুর কথা এবং কোচবিহারে আপগ্রেড করার কথা বলা হয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে সেচ দপ্তরে নতুন স্কিমের কথা বলা হয়েছে। পর্যটন, বন দপ্তর এবং হর্টিকালচারের জন্য বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে। সেই বিষয়গুলোতে যেভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পুরসভা জিটিএ তারা অচল হয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা নির্দেশ দিয়েছি পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ তাদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইন বলা আছে তা দ্রুত করা হবে। অন্নপূর্ণা যোজনা দ্বিতীয় কিস্তির টাকা। রাজ্য সরকারের জনমুখী প্রকল্প অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে উপভোক্তাদের কাছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 1,10,00,000 মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার দেয়া হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গের বড় অংশ মহিলা রয়েছেন। এর মধ্যে ধূপগুড়িতে, ওল্ড মালদাতে যারা জুন মাসে টাকা পেয়েছিলেন, কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আমরা হিসেব করে দেখেছি, জুন মাসে 28 লক্ষ মহিলা পেয়েছেন এই প্রকল্পের টাকা। এবার একদিনে 1,09,92,000 পরে আরো যুক্ত হয়েছে, তারাও পেয়েছেন। তাতে 26,000-এর মতো পোর্টালে আপডেট করার সময় কিছু ভুল হয়েছে। এই স্কিম চলবে আরো 2 মাস। যারা পাননি তারা ফর্ম ফিল আপ করতে পারবেন এখনো, তবে যোগ্য লোকেরাই পাবেন। যাদের প্রয়োজন আছে শুধুমাত্র তারাই পাবেন। অভারতীয়রা টাকা পাবেন না। 3টি বিবাহ করেছেন এমন মহিলারাও পাবেন না। সরকারের ভ্যাকসিন নেননি যারা, তারাও পাবেন না। সরকারি বিদ্যালয়ে পড়ান না, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান না, তারা পাবেন না। যারা পাওয়ার যোগ্য কেবলমাত্র তারাই পাবেন। কলকাতা ও দক্ষিণবঙ্গবাসী সাবধান। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী দুদিনে আরো শক্তিশালী হতে চলেছে। এর প্রভাবে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম 70 থেকে সর্বাধিক 200 কিলোমিটার ভারী থেকে অতি ভারী পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জেলাভেদ বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা শনিবার ও রবিবার। শনিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হাওড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার দুর্যোগ আরো বাড়বে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও রবিবার মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কারণে শহরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের আগামী 7 জুলাই সোমবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার উপকূলের 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গে সপ্তাহভর বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আপাতত কম। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়বে। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা বা লাল সতর্কতা জারি করা হয়েছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার দলের টালমাটাল অবস্থায় ফের সমাজ মাধ্যমে লাইভে এলেন মমতা ব্যানার্জি। এদিন লাইভের শুরুতেই তার বক্তব্য কয়েকদিন যাবত আপনারা লক্ষ্য করছেন, আমার দলের মুখপাত্ররাও বলছেন আমি এখন কম কথা বলি, আমি মনে করি নীরবতাই আসল কথা বলে। লাইভের শুরুতে তার বক্তব্য, বিজেপি ভোট লুট করে ক্ষমতায় এসেছে, এটা আমরা সবাই জানি। হাইজ্যাক করেছে কাউন্টিং সেন্টার, এমন সন্ত্রাস শুরু হয়েছে আমাদের কর্মীদের বিরুদ্ধে। মামলা না থাকা সত্ত্বেও, আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ধর্ষণের অভিযোগ এনে জেলবন্দি করা হয়েছে। মমতার কথায় যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন, আমার স্বাক্ষর করা প্রতীকে জিতেছেন, তারা বলছেন 2023 সালের পর থেকে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। 2027 সালে অক্টোবরে আবার আমাদের নির্বাচনের কথা, তাহলে 2026 সালে কেন ভোটে দাঁড়ালেন? এই জোড়াফুল চিহ্নটা আমার দেয়া, দলের নামটাও আমিই দিয়েছিলাম সই করে। 2 মাস হলো না দলের সঙ্গে বেইমানি করলেন। যে দলটা আপনাদের জন্মদাত্রী মা, তার সঙ্গে বেইমানি। আপনারা সরাসরি বিজেপি করছেন, এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। তৃণমূলের আদর্শ বিজেপি বিরোধী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, যে বেইমানরা, গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন, তাদের বলবো বুকের পাটা থাকলে বিজেপিতেই যোগদান করুন। বিজেপি থেকে দল ভাঙা চক্রান্ত, ভাবেন কি আমি মরে গিয়েছি? ভাবছেন আমাদের কর্মীরা মরে গিয়েছেন? আপনার পক্ষে সরকার আছে, তাই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে আপনি প্রতীক কিনে নিতেই পারেন, তাতে কি যায় আসে? ভ্যানিশ কুমার যদি প্রতীকও দিয়েও দেয়, সাধারণ মানুষ গ্রহণ করছেন কিনা দেখুন। এই প্রতীক গলায় ঝুলিয়ে যখন সাধারণ মানুষের সামনে যাব, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমায় প্রাণে মেরে ফেলতে হবে। তার তো চেষ্টা কম করেননি। মহুয়াকে, অভিষেককে, কল্যাণকে আক্রমণ করেছেন। বাচ্চারা স্কুলে ডিম পায় না আর আপনারা হাট্টিমাটিম করে বেড়াচ্ছেন। বাংলার সংস্কৃতি এটা কখনোই ছিল না। মমতার বক্তব্য, বিজেপির নির্বাচনের পর উৎসব আর কতদিন চলবে? সন্ত্রাস কবে বন্ধ হবে? রাম মন্দির, প্রণামী বাক্স সব এদের সম্পদ। লক্ষ্মীর ভান্ডার পেতে 2,46,00,000, প্রায় 1.5 কোটি নাম বাদ দিয়ে দিয়েছে। মায়েরা হাহাকার করছেন, কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসায়। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা আপনারা কেড়ে নিয়েছেন। আমি যাদের চাকরি দিয়েছিলাম, আপনারা সেটা কেড়ে নিয়েছেন। এত প্রতিহিংসার রাজনীতি কেন? তিনি এও বলেন, আর গতকাল যারা তালা দিয়ে এলেন, ওটা ভাড়াই ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল? 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। এটা দলের সম্পত্তি, মাথায় রাখতে হবে। দলের পুরো দায়িত্ব তিনি নিজেই নিচ্ছেন এবং মদন মিত্র, কুণাল ঘোষকে দলের সাধারণ সম্পাদক করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে 21শে জুলাইয়ের সমাবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করে মমতা জানান, বিজেপি সরকার এখন বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা করছে এবং অগস্ট মাস পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হচ্ছে না। তৃণমূলের চেয়ারম্যান হিসেবে মমতা আগেই দলের জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিয়েছিলেন কমিশনে। পরে ঋতব্রতরা নতুন কর্মসমিতি তৈরি করেন। দিল্লি গিয়ে তিনি কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখাও করেন। তৃণমূল কার দখলে থাকবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের দাবি এবং পাল্টা দাবির ভিত্তিতে তাদের চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। মমতা, ঋতব্রত দুপক্ষকেই চিঠি দেওয়া হয়েছে। আগামী 6 জুলাই সোমবারের মধ্যে দুজনের জবাব চেয়েছে কমিশন। বলা হয়েছে সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ তাদের বক্তব্য জানাতে হবে। নিজেকে তৃণমূলের চেয়ারম্যান বলে উল্লেখ করে মমতা আগেই দলের জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। তারপর ঋতব্রতরা পৃথক বৈঠক করেন এবং আলাদা করে জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তাতে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে সর্বভারতীয় তৃণমূলের চেয়ারম্যান করা হয়। মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তালিকায় ছিলেন না। ঋতব্রতদের পক্ষ থেকেও কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। এরপর বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে ঋতব্রত দেখা করেন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। তার সঙ্গে ছিলেন মোট 10 জন। তাদের মধ্যে 9 জন বিধায়ক এবং 1 জন প্রাক্তন মন্ত্রী। বেলা 12টায় তাদের সময় দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সাক্ষাতের পর বেরিয়ে ঋতব্রত জানান, তারাই আসল তৃণমূল। নতুন কর্মসমিতির বিষয়ে অবহিত করতে জ্ঞানেশের সময় চেয়েছিলেন তারা। দলের প্রতীক এবং তহবিল কোন শিবিরের হাতে যাবে এই প্রশ্নের উত্তরে ঋতব্রত বলেন, কোনো রকম বিতর্কের কোনো প্রশ্নই নেই। দলের 2/3 বিধায়ক আমাদের সঙ্গে, প্রাক্তন মন্ত্রীরা আমাদের সঙ্গে, কাউন্সিলররা আমাদের সঙ্গে, জেলা পরিষদের সদস্যরাও আমাদের সঙ্গে। প্রয়োজনীয় নথি কমিশনকে জমা দিয়েছেন বলেও জানান ঋতব্রত। এরপরেই বৃহস্পতিবার রাতে তৃণমূলের 2 শিবিরকে চিঠি দিলেন জ্ঞানেশ।
সূত্রের খবর, তৃণমূলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে দাবি এবং পাল্টা দাবির কারণে যে বিতর্ক তৈরি হয়েছে সে বিষয়ে দুটি শিবিরের মতামত জানতে চেয়েছে কমিশন। নিজেদের বক্তব্যের সপক্ষে প্রয়োজনীয় নথিপত্র তাদের জমা দিতেও বলা হয়েছে। দুই শিবিরের লিখিত বক্তব্যের ভিত্তিতে কমিশন তৃণমূল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরেই দলে ভাঙন শুরু হয়। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে বিধানসভা স্পিকারকে চিঠি দিয়েছিল কালীঘাট, কিন্তু ঋতব্রত জানান তিনি এই সিদ্ধান্ত মানেন না এবং সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থনে স্পিকারকে তিনি পাল্টা চিঠি দেন। সংখ্যাগরিষ্ঠের সমর্থনের ভিত্তিতে তাকেই বিরোধী দলনেতা করা হয়, আর এরপর থেকেই কালীঘাট এবং ঋতব্রত শিবিরের মধ্যে দ্বন্দ্ব প্রকট হতে শুরু করে। দলের প্রতীক তহবিল দখলের জন্যই দুই তরফেই তৎপরতা শুরু হয়। ইতিমধ্যেই টানাপোড়েনের কারণে তৃণমূলকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেই বিতর্কে এবার দুই শিবিরের বক্তব্য চেয়ে পাঠালো কমিশন।